বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত NIGC হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। অনলাইনের আজ তৃতীয় ক্লাস। আজকের আমাদের পাঠের বিষয়বস্তু সমাজবিজ্ঞান, পাঠের প্রয়োজনীয়তা ও সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি। প্রিয় শিক্ষার্থী, আলোচনার শুরুতে আমি বলে নিতে চাই, তোমাদের যে নির্ধারিত বইটি আছে, বুক লিস্টে আমরা উল্লেখ করেছি, সেখানে প্রয়োজনীয়তার কোনো পয়েন্ট নাই। আমি তোমাদের বোঝাবার জন্যই পয়েন্টের একটা নাম বা শিরোনাম দিয়েছি। প্রথম শিরোনাম দিয়েছি মানব সমাজ উন্নয়ন। প্রিয় শিক্ষার্থী, আমরা সামাজিক জীব, সমাজেই বসবাস করি। আর মানব সমাজ উন্নয়ন তখনই হবে যখন মানুষের সমাজের সকল বিষয়গুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করে আমরা জানতে পারব। সমাজবিজ্ঞানের আলোচনার অন্যতম বিষয়বস্তু হচ্ছে সমাজ, অর্থাৎ মানব সমাজ। মানব সমাজ যখন সমস্ত কিছুই সমাজ সম্পর্কে জানতে পারে, তবেই সমাজের উন্নয়ন সম্ভব। এই জন্য আমাদের বলা হয় মানব সমাজ উন্নয়নে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব রয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সামাজিক প্রতিষ্ঠান মানে পরিবার, সংঘ বা ধর্মীয় কোনো অনুষ্ঠান, প্রতিষ্ঠান, এই সবগুলো হচ্ছে প্রতিষ্ঠানের অংশ। অর্থাৎ পরিবার, সংঘ, ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, গির্জা, মসজিদ, সব কিছু হচ্ছে এক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সমস্ত বিষয়গুলোকে নিয়েই সমাজবিজ্ঞান আলোচনা করে। এজন্যও বলা যায় আমাদের সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে আছে সামাজিক পরিবর্তন, অর্থাৎ সমাজ প্রতিনিয়তই পরিবর্তনশীল। সমাজবিজ্ঞান কী করে? সমাজের এই পরিবর্তিত যে রূপ, যে বৈশিষ্ট্য, যে প্রত্যয়গুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এইগুলোকে ঠিক এভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করে। এই জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক শ্রেণী, শ্রেণী বলতে আমরা বুঝি উঁচু নিচু অথবা বংশ, বর্ণ বিভেদে যে শ্রেণী। এই প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি কার্যকলাপ, ক্রিয়াকলাপ নিয়ে সমাজবিজ্ঞান সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে। এই জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন, আমি আগেই বলেছি বিজ্ঞান কি, আমি প্রথম এবং দ্বিতীয় ক্লাসেই বলেছি বিজ্ঞান কি। বিজ্ঞান যখন পর্যবেক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করাটাই বিজ্ঞান। সমাজবিজ্ঞান কি করে? ঠিক একইভাবে বিজ্ঞানের মতনই তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রতিটি বিষয়ের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করে। এই জন্য বলা যায় বিজ্ঞান ভিত্তিক অধ্যয়নে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। লক্ষ্য ও উদ্দেশ্য, সমাজের উন্নতির জন্য প্রত্যেকের লক্ষ্য বা উদ্দেশ্য থাকা চাই। অর্থাৎ কিভাবে সমাজের উন্নতি হবে, কিভাবে সমাজের অবনতি হচ্ছে, কিভাবে এখান থেকে ফিরে আসতে পারবো, এই যে লক্ষ্যগুলো উন্নয়নের, জনসংখ্যা বৃদ্ধি পেলে যেমন সমাজের অসুবিধা হয়, জনসংখ্যা বৃদ্ধি পায়, আমরা কি করি? সেখানে পরিবার পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ করি। এই ধরনের কিছু লক্ষ্যকে সামনে রেখেই সমাজবিজ্ঞান আলোচনা করে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সমাজবিজ্ঞান সর্বদাই সমাজের উন্নতি নিয়ে চিন্তা করে। সমাজের উন্নতি অর্থাৎ সমাজের স্থির অবস্থা কীভাবে বিরাজমান থাকবে, এটা নিয়েই সমাজবিজ্ঞান বিশ্লেষণ করে। সর্বদা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের সকল পদক্ষেপ গ্রহণ করে। সামাজিক সমস্যা, আমরা সামাজিক জীব, আমাদের অনেক ধরনের সামাজিক সমস্যার ভিতর দিয়েই যেতে হয়। সেটা আমরা চুরি, ডাকাতি, ছিনতাই, অনেক ধরনের অপরাধ আমাদের আছে বা সমস্যা আছে। এই সমস্যাগুলোর ভিতর থেকেও আমাদের পরিত্রাণের জন্য সমাজবিজ্ঞান ব্যাখ্যা বিশ্লেষণ করে। অপরাধ ও বিচ্যুতি, সামাজিক সমস্যার আরেকটা বড়তম অংশ হচ্ছে অপরাধ বা বিচ্যুতি। আমি আগেই বলে নিব অপরাধ আর বিচ্যুতির ভিতরে পার্থক্য কী। অপরাধ হচ্ছে তাই যার মাধ্যমে যে কাজটি করলে আমরা আইনগত শাস্তি পাই, আর বিচ্যুতি হচ্ছে তাই যেটা করলে আমরা শাস্তি পাই না কিন্তু সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। ছোট্ট একটি উদাহরণস্বরূপে আমি বোঝাবো, যেমন কোনো জায়গায় আমরা ছিনতাই হলো, টাকা চুরি করলাম,
এর জন্য আইনগত একটি শাস্তি আছে। কিন্তু আমাদের একটা শিক্ষক বা আমাদের গুরুজন রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে আমরা সালাম দিলাম না, এটা আমাদের বিচ্যুতি, অর্থাৎ এটার জন্য আমাদের কোনো আইনগত শাস্তি নাই, এটা হচ্ছে বিস্তুতি। এই অপরাধ ও বিস্তুতি নিয়েও সমাজবিজ্ঞান ব্যাখ্যা বিশ্লেষণ করে। এজন্যই বলা যায় সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাপক। প্রিয় শিক্ষার্থী, এবারের আলোচনা বিষয় সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি। প্রথমে দেখো আমি লিখেছি সমাজবিজ্ঞানের জন্ম পাশ্চাত্যের শিল্প বিপ্লব কালে। সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ সামাজিক বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করার পিছনে বুদ্ধিভিত্তিক ধারা ও সমাজবিজ্ঞানীদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে। সমাজবিজ্ঞান খুব বেশি দিনের নয়, খুব অল্প দিনের, কিন্তু এর ঘটনা অনেক ব্যাপক এবং বিস্তৃত। সমাজবিজ্ঞানের এই পটভূমিকে আমরা 4টা ভাগে বিভক্ত করেছি। প্রিয় শিক্ষার্থী দেখো, রাজনৈতিক দর্শন, ইতিহাসের দর্শন, জীববিজ্ঞানের বিবর্তন দর্শন ও সামাজিক জরিপ দর্শন। প্রিয় শিক্ষার্থী, এই ঘটনাগুলোকে পটভূমিকে মনে রাখার জন্য আমি একটু দেখো ব্যবহার করেছি কিভাবে কিছু তথ্য একত্রে লিখলে আমরা এই পটভূমিকে মুখস্থ করতে পারবো। তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে বেশিরভাগ সময়ই এই ছোট ছোট প্রশ্নগুলো আসে। এই জন্য এটা মুখস্থ করার জন্য আমরা সংক্ষেপে একটা পদ্ধতি অবলম্বন করেছি। আলোচনায় ফিরে আসি আমাদের সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি। সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছিল রাজনৈতিক দর্শন। রাজনৈতিক দর্শন একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করেছিল। প্রাচীন গ্রিক সমাজের বিশৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায়, বিশৃঙ্খলা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, এই লক্ষ্যে বিভিন্ন সমাজবিজ্ঞানী যেমন থেলিস, ডেমোক্রেসিস, সক্রেটিস, প্লেটো বিভিন্ন উক্তির মাধ্যমে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই ব্যাখ্যা বিশ্লেষণ প্রতিটা ক্ষেত্রেই সমাজে এর গুরুত্বটা উঠে এসেছে। যেমন প্লেটো তার দি রিপাবলিক গ্রন্থেও সমাজ নিয়ে ব্যাখ্যা করেছেন, অ্যারিস্টটল তার দি পলিটিক্স গ্রন্থেও তার সমাজ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যেটা সমাজবিজ্ঞান উৎপত্তির অন্যতম নিয়ামক হিসাবে কাজ করেছে। দ্বিতীয় হচ্ছে ইতিহাসের দর্শন। ইতিহাসের দর্শনে প্রথমে আমরা আসি ইবনে খালদুনের থেকে। 14 খ্রিস্টাব্দে সময় ইবনে খালদুন সমাজের গতি প্রকৃতি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। যে ব্যাখ্যা বিশ্লেষণ উনি করেছিলেন, যে বিবর্তন উনি দেখিয়েছিলেন, ঠিক তারই ধারাবাহিকতায় অষ্টদশ শতাব্দীতে এসে সমাজবিজ্ঞানে উদ্ভূত হওয়ার জন্য খুব নিয়ামক হিসাবে বা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করেছিল। এরপরে যেটা আছে ম্যাকাইভেলি তার দি প্রিন্সেস গ্রন্থেও ঠিক একইভাবে সমাজকে এবং মানব চরিত্রকে নিয়ে ব্যাখ্যা করেছিলেন, যেটা সমাজবিজ্ঞানের আলোচনার অন্যতম বিষয়। পরে যেটা এসেছে টমাস মুর তার ইউটোপিয়া গ্রন্থেও ঠিক একইভাবে সমাজের সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করেছিলেন। গিয়াম্বাস্তা ভেকো তার দ্য নিউ সায়েন্স গ্রন্থে সমাজ বিবর্তনকে বিভিন্নভাবে বিভক্ত করেছিলেন এবং দেখিয়েছিলেন। তিনি 3 ভাবে বিভক্ত করেছিলেন: দেবতার যুগ, বীরদের যুগ ও মানুষের যুগ। এই যে যুগগুলো উনি দেখিয়েছিলেন এবং এইভাবেই উনি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন তার অন্যতম প্রত্যয় ছিল সমাজ। এজন্যই পাশ্চাত্য সমাজে ভিকোকে সমাজবিজ্ঞানের জনক বলা হতো। এছাড়াও মন্টেস্কো সমাজবিজ্ঞানকে তার সামাজিক পারস্পরিক এবং তার জলবায়ু নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। তিনি দেখিয়েছিলেন সমাজবিজ্ঞানে অর্থাৎ সমাজের ভিতরে চলাফেরা করতে তার জলবায়ুটাও তার সামাজিক জীবনকে প্রভাবিত করে। এরই ধারাবাহিকতায় যে মন্টেস্কোর মতনই করেই যে ব্যাখ্যা বিশ্লেষণ করার সাথে সাথেই তৎকালীন সমাজে ফরাসি বিপ্লব হয়, শিল্প বিপ্লব হয়। যে বিপ্লবের সময় সমাজে বিশৃঙ্খলা দেখা যায়, সমাজে অশান্তি দেখা যায়, মানুষের মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়। বিপ্লবের ফলে বিপ্লবের পরবর্তীতে এসে মানুষের মনে চেতনা বোধ হয় যে এই বিশৃঙ্খলা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, কিভাবে উঠে আসব। এর ধারাবাহিকতায় সাইমন কি করেছিলেন, সমাজকে ব্যাখ্যা করতে যে প্রথমেই বলেছিলেন সমাজের এই সমস্যা বা বিশৃঙ্খলার কারণ চিহ্নিত করতে হবে। একমাত্র কারণ চিহ্নিত করার মাধ্যমেই সমাজকে আমরা সঠিক জায়গায় উপনীত করতে পারবো।
এই যে সমাজ গবেষণা শুরু করেন সেন্ট সাইমন, তারই ছাত্র অগাস্ট কট তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সমাজকে নিয়ে গবেষণা শুরু করে। এর ধারাবাহিকতায় 1831 সালে সর্বপ্রথম সোশ্যাল ফিজিক্স নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। এর পরবর্তীতে 1839 সালে অগাস্ট কোট সোশ্যোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। অগাস্ট কোট সমাজ গবেষণার ক্ষেত্রে, সমাজ বিবর্তনের ক্ষেত্রে 3টি ধাপের কথা বলেছেন। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটু বুঝিয়ে বলি কিভাবে মানুষের জ্ঞান সমাজ বিকাশের ক্ষেত্রে কাজ করে। অর্থাৎ মানুষের জ্ঞান যেখানে থাকে সেইখান থেকেই সমাজ বিকশিত হয়। তিনি 3টা ধাপের কথা বলেছেন: ধর্মতাত্ত্বিক স্তর, অধিবিদ্যার স্তর ও দৃষ্টবাদ। আমি একটু ব্যাখ্যা করি, তোমাদের বইয়ে এত ব্যাখ্যা নাই, তারপরে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের প্রথম যে ধর্মতাত্ত্বিক স্তরে কী ছিল, অর্থাৎ মানুষের জ্ঞান একটু হলেও সীমিত ছিল। তখন কি করেছে মানুষ? ধর্মের দিকে বেশি বেড়েছে। যখন থেকে আরেকটু জ্ঞান বৃদ্ধি পেয়েছে তখন কি করেছে তারা ধর্মের থেকে একটু সরে এসে অধিবিদ্যায় অর্থাৎ আধুনিক বিজ্ঞানের সাথে চলাচল শুরু করেছে। আর দৃষ্টবাদী যে স্তরের কথা সমাজবিজ্ঞানে অগাস্ট কট বলেছেন, উনি বলতে চেয়েছেন যে যখন মানুষের জ্ঞান পরিপূর্ণ হবে তখন মানুষ যুক্তি দিয়ে, বিচার দিয়ে সব কিছু বিশ্লেষণ করবে, সমাজের শান্তি বজায় থাকবে। সমাজবিজ্ঞানে অগাস্ট কোট প্রথমে যখন সোশ্যোলজি ব্যবহার করেছিলেন 1839 সালে, তখন সমাজ বিজ্ঞানকে 2টি ভাগে বিভক্ত করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। একটা হলো সামাজিক স্থিতিশীলতা ও অন্যটি হচ্ছে সামাজিক গতিশীলতা, স্থিতিশীলতা ও গতিশীলতা। এর পরবর্তী ধাপ হচ্ছে জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব। সমাজবিজ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব অন্যতম একটি উপাদান হিসেবে কাজ করেছিল। চার্লস ডারউইন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থে জীববিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। একেই বলা হতো বিবর্তন তত্ত্ব। অর্থাৎ উনি দেখিয়েছেন সমাজে যোগ্য মানুষই টিকে থাকবে, যারা যোগ্য তারা টিকে থাকবে, আর যারা অযোগ্য অর্থাৎ অপেক্ষাকৃত দুর্বল তারা প্রকৃতির নিয়মেই বিলুপ্ত হয়ে যাবে। এই যে ব্যাখ্যা বিশ্লেষণের সাথেই চার্লস ডারউইনের ছাত্র হারবার্ট স্পেন্সারও ঠিক সেভাবে সমাজকে জীব বিজ্ঞানের সাথে তুলনা করেছেন। অর্থাৎ জীবের যে দেহ, জীবের সাথে সমাজের তুলনা করেছেন। অর্থাৎ যখনই বিজ্ঞানকে আলোচনা করতে হবে তখনই সমাজটা উঠে আসবে। এরপরে যেমন আছে হেনরি মর্গান যেটা বলেছেন তার অ্যানসিয়েন্ট গ্রন্থে যে 3টি ধাপকে, সমাজ বিকাশের 3টি ধাপকে দেখিয়েছেন: বন্যদশা, বর্বরদশা ও সভ্যতা। অর্থাৎ ঠিক ওইভাবে অগাস্ট কোট যেমন দেখিয়েছিলেন সমাজে 3টি ধাপ আছে, সেই একইভাবে কিন্তু আমাদের মর্গানও বলছেন যে সমাজ মানুষ যত জ্ঞান বৃদ্ধি পাবে বর্বর থেকে সভ্যতা জাতিতে এসে পৌঁছাবে। আমাদের চতুর্থ ধাপ হচ্ছে সামাজিক জরিপ। সমাজ বিকাশের ক্ষেত্রে, উৎপত্তির ক্ষেত্রে সামাজিক জরিপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কারণ তৎকালীন সমাজে যখন বিপ্লব হয়েছিল, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, এইসব বিপ্লবের ফলে সামাজিক গবেষণার প্রয়োজন হয়ে পড়েছিল। সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, এই বিশৃঙ্খলার থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন বিজ্ঞানী সে সমাজ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। এখানে আমি কয়েকটা বই লিখেছি। ইমেল ডুরখেইমের দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, দ্য সুইসাইড। প্রিয় শিক্ষার্থী, দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথডে ইমেল ডুরখেইম সমাজকে অনেক সুন্দর করে সমাজের কিছু পদ্ধতিকে ব্যাখ্যা করেছেন। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব ইমেল ডুরখেইমের এই বইটি সম্পর্কে, যে সমাজকে কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায় এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। পরবর্তী যেটা বলছেন দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, এটা হচ্ছে শ্রম বিভাজন, যেটির কথা আমি আগেই বলেছি যে শ্রমী যে আমাদের শ্রেণী, সামাজিক শ্রেণী, শ্রম বিভাজন অর্থাৎ কাজের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে সমাজে যে শ্রেণী বিভাজনটা হয়, ভাগটা হয়, এই ভাগটা কিভাবে হয়, কিভাবে সমাজের ক্ষতি করে বা কিভাবে সমাজের জন্য উপকারী, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ইমেল ডুরখেইম, যার প্রত্যেকটি উপাদানের ভিতরে অবশ্যই সমাজ কথাটি বিদ্যমান। দ্বিতীয় যেটা আছে দ্য সুইসাইড অর্থাৎ আত্মহত্যা। এইটা অনেক বড় একটা তথ্য, আমরা এটাও বিস্তারিত জানব। দ্য সুইসাইড গ্রন্থেও ঠিক এভাবেই আমরা কেন আত্মহত্যা করি, কিভাবে আত্মহত্যা করি, এর কারণ কি, অর্থাৎ এই প্রত্যেকটি কারণ হচ্ছে সমাজের মধ্যে বিদ্যমান।
অর্থাৎ সমাজকে যদি আমরা অধ্যয়ন করতে পারি, সমাজকে যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে আত্মহত্যা, এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এই জন্যই ইমেইল ডুরখেইমের এই 3টি উল্লেখযোগ্য বই সমাজবিজ্ঞানকে আজকের এই পর্যায়ে আনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় ছিল সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা ও উৎপত্তি। আমি খুব সংক্ষিপ্ত করে প্রয়োজনীয়তা এবং উৎপত্তিটা ব্যাখ্যা করেছি। যদি আজকের ক্লাস থেকে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে 01741603360। এছাড়াও ফেসবুক বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।